তাপ অধ্যায়ের সম্পূর্ণ থিওরি আমরা আগের দুটি ভিডিওতে শেষ করেছি। তো এবার আমরা শুরু করতে চলেছি এর যে অনুশীলনীগুলো। তো এই অনুশীলনীতে থাকবে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং গাণিতিক কিছু সমস্যা, যেটা আমরা যা থিওরি পড়িয়েছি তার উপর বেস করেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তারা তোমরা শিখতে পারবে। তো সবার প্রথমে আমরা প্রথমে এমসিকিউ কোশ্চেনগুলো শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত অর্থাৎ মাত্রাটা কি? এখানে চারটে অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা দেওয়া আছে এল টি -2 কে টু দি পাওয়ার -1। দ্বিতীয় অপশন দেওয়া আছে এল স্কোয়ার টি -1 কে -1। 3 নম্বর অপশন দেওয়া আছে এল স্কোয়ার টি -2 কে -1 এবং 4 নম্বর অপশনটা দেওয়া আছে এল কিউ টি -2 কে -1। তো বলেছে আপেক্ষিক তাপের মাত্রা সংকেত কি হবে? এই চারটের মধ্যে যে কোনো একটা অপশন হবে। তো তোমাকে এটা করতে গেলে যে মেন ফর্মুলা আপেক্ষিক তাপ আমরা জানি কিউ ইকুয়াল টু যে এম এস টি, এখান থেকে এটা আসে। এবার এখানে এস মানে হচ্ছে কিউ বাই এমটি, ওকে, যেখানে কিউটা হচ্ছে তাপ একবার শক্তি, তাহলে শক্তি আর কার্য যে মাত্রাটা সেটা সেম হয়। কার্য মানে কি? কার্যের মাত্রা মানে হচ্ছে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। সরে লিখছি, ওকে। তাহলে বলের যে মাত্রা হয় সেটা কত? সেটা হচ্ছে এম। আচ্ছা, এটাকে আরও ভাঙছি আমি। বল মানে কি? বল মানে তোমার হচ্ছে ভর ইন্টু ত্বরণ, আর সরণ থাকছে এখানে। এবার ভর থাক, ত্বরণ মানে কি? বেগ বাই সময় ইন্টু আবার সরণ থাকছে এখানে, ওকে। এবার এখান থেকে দেখো ভর থাক এখানে, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, আর অলরেডি একটা সময় নিচে পড়ে আছে, তাহলে সময় স্কোয়ার হয়ে গেল ইন্টু সরণ। তো এখান থেকে যদি আমরা কিউ মানে যে কিউ এর যে মাত্রাটা লিখি আমরা, সেটা হচ্ছে ভরের মাত্রা হচ্ছে এম হয়, সরণ মানে হচ্ছে এল, আর এখানে একটা সরণ আছে তখন এল স্কোয়ার হয়ে গেল, আর সময় মানে হচ্ছে নিচে তোমার থাকবে টি টু দি টি স্কোয়ার। তো এখানে তুমি করলে পাচ্ছ এম এল স্কোয়ার টি -2, অর্থাৎ তোমার কিউ এর যে মাত্রা পেলে সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি -2। আর এদিকে তোমার এম মানে সেটা ভরের মাত্রা, আবার এম আসবে। আর টি মানে হচ্ছে টেম্পারেচার মাত্রা থাকে হচ্ছে কেলভিন, তাপমাত্রা। তো এখানে দুটো এম কেটে যাচ্ছে, কাটলে কি হচ্ছে উপরে এল স্কোয়ার টি -2 কে -1। তাহলে দেখো কোন অপশনটা আছে এল স্কোয়ার টি -2 কে -1, তো অপশন সি। তাহলে এটা তোমাকে ভেঙে ভেঙে করতে হবে, এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি, বাট তোমরা মনে রাখবে। সেকেন্ড কোশ্চেন দেখা যাক কি আছে। কোশ্চেন নাম্বার 2, এখানে দেওয়া আছে 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কাজ করতে হবে? কি পরিমাণ কার্য করতে হবে? তোমাকে অপশান দেওয়া আছে চারটে। একটা হচ্ছে 210 জুল, 2 নম্বরটা দেওয়া আছে 11.90 জুল, 3 নম্বরটা দেওয়া আছে 100 জুল এবং 4 নম্বরটা দেওয়া আছে 4.2 জুল। তো তোমাকে এটা সলভ করতে হবে। তাহলে তোমার কিউ দেওয়া আছে 50 ক্যালোরি, ওকে। এবার তোমায় যে কাজ করতে হবে, তোমরা জানো যে কার্য আর যে তাপ
এর যে তুল্যাঙ্ক ইকুইভ্যালেন্সি, সেখানে তোমরা জানো ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ। ওকে, তাহলে তুমি জে জানো, জে এর মান হয় 4.2 জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। তো এখানে তুমি লেখো, আচ্ছা এখানে যেটা ছোট হাতের হবে, হ্যাঁ, জুল পার ক্যালোরি, সেটা ছোট হাতের। এবার এখানে জি এর মান 4.2 লেখো, আর এখানে তাহলে এর এককটা কি হচ্ছে, জুল পার ক্যালোরি, এই যে এটার জেডটার। আর এখানে 50 ক্যালোরি তাপ তোমাকে করতে হবে, তাই 50 ক্যালোরি, এই ক্যালোরি ক্যালোরি কেটে গেল, তাহলে 50 ইন্টু 4.2 জুল, তার মানে পাবে তুমি 210 জুল। তাহলে তোমার অপশান হচ্ছে এ। ওকে, এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা আমরা যাই এবার কোশ্চেন নাম্বার 3। এটা আমরা সাঁতরা পাবলিকেশন থেকে করছি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এসআই পদ্ধতিতে জে এর মান কত, মান কত? তোমার 4টে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে 4.2 × 10⁷ জুল পার ক্যালোরি। অপশন বি দেওয়া আছে 4.2 × 10⁶ জুল পার ক্যালোরি। অপশন সি দেওয়া আছে 4.2 জুল পার ক্যালোরি, এবং অপশন ডি দেওয়া আছে কোনোটিই নয়, নাথিং, এর মধ্যে কোনোটি নাই। তো তোমরা জানো যে এটা অবভিয়াসলি, এটা আমি করছি না, এটা তো এটাই হয় 4.2 জুল পার ক্যালোরি। এবার যদি তোমার সিজিএসএ বলতো তখন তুমি কি করতে, সিজিএসএ বললে তখন 4.2 যেটা জুল পার ক্যালোরি আছে সেটা কি 10⁷ আর পার ক্যালোরি লিখতে সিজিএসএ হলে। এবার 4 নম্বর কোশ্চেনটা যাই আমরা। 4 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে দেওয়া আছে বাষ্পীভবনের লিনতাপ কত, বাষ্পীভবনের লিনতাপ, অবভিয়াসলি জলেরই, হ্যাঁ, লিনতাপ। এখানে 4টে অপশন দেওয়া আছে। অপশন এ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। অপশন বি দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। অপশন সি দেওয়া আছে 22.68 × 10⁵ ক্যালোরি পার গ্রাম। অপশান ডি দেওয়া আছে কোনোটিই নয়। এবার অবভিয়াসলি তোমরা জানো যে এটা হয় 537 ক্যালোরি পার গ্রাম। এবার যদি বলতো এইটা জুলে কত হচ্ছে, আমি কোশ্চেনটা অন্যভাবে করছি, এটা তুমি জানো, যদি বলে এটাই জুল পার গ্রাম এককে প্রকাশ করো, প্রকাশ করো, তখন তোমার হবে, তুমি জানো যে ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, তাহলে এখানে লেখো 4.2 ইন্টু জুল পার গ্রাম। আচ্ছা তোমার যদি বলে জুল পার গ্রাম ঠিক আছে, তোমার যদি বলে এসআই এককে প্রকাশ করো, এসআই এককে, তখন জুল পার গ্রাম তো অবশ্যই আছে 537 ইন্টু 4.2, ওকে এটা জুল আছে, আর এই গ্রাম মানে হচ্ছে 1/1000 কেজি। তাই বেসিক্যালি তুমি 537 ইন্টু 4.2 ইন্টু 1000, এটা জুল পার কেজি, বা 42 দিয়ে গুণ করে দেবো, তোমার চলে আসে, এটা আমি থিওরি দেখিয়েছি। তো ঠিক আছে, এটা জাস্ট আমি এক্সট্রা দেখালাম, তো অ্যান্সারটা হচ্ছে এটা। এবার 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আবার দেখো কি আছে। 5 নম্বর কোশ্চেন আছে জলের ঘনত্ব সবচেয়ে বেশি কখন হয়, জলের ঘনত্ব সব থেকে বেশি হয়
অপশান দেওয়া আছে, অপশান এ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতায়, অপশান বি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অপশান সি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আর অপশান ডি দেওয়া আছে -4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তো তোমরা এটা জানো যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব বেশি হয়, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন সর্বনিম্ন হয়। সেটা আমরা দেখেছিলাম গ্রাফিক্যালে, যে এটা যদি ডেন্সিটি হয়, ডেন্সিটিকে আমরা রো দিয়ে দিই, ঘনত্বকে রো, আর এটা টেম্পারেচার। এইখানে তোমার 4 ডিগ্রিটা আছে, আর এখানে তোমার ডেন্সিটি ম্যাক্সিমাম 1। তো তোমার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি থাকে, দিয়ে কমতে শুরু করে, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব বেশি হয়, তো ওই জন্য এটা লেখা হয়েছে। আবার হচ্ছে নেক্সট কোশ্চেন 6 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখা কি আছে, কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি কোন বিষয়ের উপর নির্ভর করে না, কোন বিষয়ের উপর নির্ভর করে না। অপশান যেগুলো দেওয়া আছে, প্রথম অপশন দেওয়া আছে ভর, অপশন বি দেওয়া আছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, অপশন সি দেওয়া আছে লীন তাপ, এবং অপশন ডি দেওয়া আছে কোনোটিই নয়। এবার তুমি জানো যে বস্তুর যে উষ্ণতা বৃদ্ধি, মানে সেই বোধগম্য তাপ যেটা আমি পড়েছিলাম, সেটা বেসিক্যালি যে কতটা উষ্ণতা বৃদ্ধি হয় কতটা তাপের জন্য, সেটা আমরা জানি যে কিউ ইকুয়াল টু এমএসটি। এবার যে উষ্ণতা বৃদ্ধি যেটা হচ্ছে, সেটা নির্ভর করছে বস্তু কতটা তাপ গ্রহণ করছে, এবং সেটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে, এবং ভরের বস্তুর আপেক্ষিক তাপের উপর নির্ভর করছে। তাহলে নির্ভর করে না কার উপর, লীন তাপের উপর। অর্থাৎ লীন তাপ যদি প্রয়োগ করা হয়, সেই সময় বস্তুর উষ্ণতা বৃদ্ধি হয় না, অবস্থার পরিবর্তন হয়। তাই তোমার এই অপশানটা হচ্ছে, অর্থাৎ নির্ভর করে না লীন তাপ। ওকে, এবার হচ্ছে অপশান, নেক্সট কোশ্চেন হচ্ছে 7। চাপ, চাপ রাখা আছে 1.5 অ্যাটমসফিয়ার, মানে জেনারেলি থাকে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার থাকে, 1 অ্যাটমসফিয়ার থাকে। এবার কি বললো, জল ফুটতে শুরু করবে যে উষ্ণতায়, জল ফুটতে শুরু করবে, শুরু করবে যে উষ্ণতায়। এখানে তোমার অপশান দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি দেওয়া আছে টি লেস দেন 100 ডিগ্রি সেলসিয়াস, 3 নম্বরটা দেওয়া আছে টি গ্রেটার দেন 100 ডিগ্রি সেলসিয়াস, আর 4 নম্বরটা দেওয়া আছে কোনোটিতে, মানে নাথিং। এবার একটা জিনিস দেখো, এই যে স্ফুটনাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় জল ফোটে, সেটা চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেটাও বেড়ে যায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, যদি চাপ বেড়ে যায়, সেক্ষেত্রে স্ফুটনটা ইজিলি হবে না। ওকে, তো এক অ্যাটমসফিয়ার, যে যখন তোমার 1 অ্যাটমসফিয়ার থাকে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ, সেই সময় জল ফোটে হচ্ছে এইটাই 100 ডিগ্রি সেলসিয়াসে, মানে 1 অ্যাটমসফিয়ার যখন থাকে তখন 100 সেলসিয়াসে ফোটে। এবার যেহেতু তোমার চাপটা 1 অ্যাটমসফিয়ার থেকে বেশি, তাহলে তোমার স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, অর্থাৎ টি 100 ডিগ্রি সেলসিয়াসের বেশিতে ফোটে। এই প্রিন্সিপালের উপর কাজ করে তোমার প্রেসার কুকার কাজ করে।
যে প্রেসার কুকার থাকে, প্রেসার কুকার এই প্রিন্সিপালের উপর নীতির উপর কাজ করে। এই জন্য কী করা হয়, প্রেসার কুকারে কী করা হয়, তোমার সব কিছু বন্ধ রেখে ওটাকে গরম করা হয় এবং ভেতরে চাপ বৃদ্ধি করা হয়। এবার চাপ যখন বৃদ্ধি করা হবে তখন ওইখানে যে মেটেরিয়াল জল জল দিয়ে যেটা ফোটানো হয় তার স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। অবশ্যই স্ফুটনাঙ্ক বাড়ছে, এবং স্ফুটনাঙ্ক বাড়লে বেশি উষ্ণতায় তোমার জিনিসটা ফুটছে, ওরা জলদি সেদ্ধ হচ্ছে। এবং সেম প্রবলেমটা তুমি যখন উচ্চ স্থানে যাবে, দার্জিলিং ফার্জিলিংয়ে চলে যাবে, সেখানে বায়ুর চাপ কমে যায়, কারণ হাইটের সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। এবার বায়ুর চাপ যদি কমে যায় সেখানে আবার তোমার স্ফুটনাঙ্ক আবার কম তাপমাত্রায় হয়, তো সেইখানে খাদ্যবস্তু ভালো করে সেদ্ধ হয় না। তো আমাদের এই প্রশ্নের জন্য অপশানটা হচ্ছে এটা, যেহেতু প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার থেকে বেশি, তাই চাপটা হচ্ছে এই চাপে যে স্ফুটনটা হবে সেটা তোমার 100 থেকে বেশি, অর্থাৎ এইটা থাকবে। কত ওটা জানি না, কিন্তু 100 থেকে বেশি। নেক্সট কোশ্চেন হচ্ছে লাস্ট কোশ্চেন এমসিকিউ এর, যে শিশির জমার উপযোগী কোনটা নয়। শিশির জমার উপযোগী নয়। অপশান দিয়েছে 4টে। 1 নম্বর হচ্ছে মেঘযুক্ত আকাশ, অপশান বি দিয়েছে তোমার স্থির বায়ু, অপশান সি দিয়েছে মেঘলা আকাশ, মেঘলা আকাশ, এটা মেঘ মুক্ত, মেঘ নেই আর কি, মেঘ মুক্ত, মুক্ত। আর 3 নম্বর দিয়েছে হচ্ছে জলীয় বাষ্পের আধিক্য, জলীয় বাষ্পের আধিক্য। তো এখানে তোমার অবশ্যই হবে, তুমি পড়েছো, আমি শিখিয়েছি আগে, যে মেঘলা আকাশ যদি থাকে সেটা শিশির জমার উপযুক্ত নয়। কেন সেটা ওখানে ডিসকাস করেছি। তো এবার হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 2 নম্বর টাইপের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এগুলোর মান 1, আগেরটাও একই ছিল। তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে, এক নম্বর কোশ্চেন লেখা আছে তাপ হলো এক প্রকার ড্যাশ। তো ড্যাশ কি? শক্তি। তাপ এক প্রকার শক্তি, সিম্পল অ্যান্সার। সেকেন্ড যে তোমার কোশ্চেনটা আছে, গৃহীত তাপ, গৃহীত তাপ বা বর্জিত তাপ, এটা ড্যাশ ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু ইন্টু উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে, ওই আগের মতোই একই রকম, যে কিউ ইকুয়াল টু এম এস টি, এসটা দিয়ে দিয়েছে, টিও দিয়ে দিয়েছে, তাই এমটা পড়ে আছে, মানে বস্তুর ভর। ওকে, এবার আমি 3 নম্বর কোশ্চেনটার দিকে আসি। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, তাপের একক কি, ড্যাশ দেওয়া আছে এখানে। তাহলে আমাকে ওই একই রকম ফর্মুলা দিয়ে একক বলেছে, হ্যাঁ, কিউ ইকুয়াল টু এম এস টি, এম এস টি, তাহলে এস ইকুয়াল টু কিউ বাই এম টি।
এবার একক মানে এটা শক্তি, শক্তি মানে তুমি লেখো ওটা জুল, যে লেখা মানে জুল লেখো, জুল এককটা লিখছে। আর নিচে ভরের একক মানে কি কেজি, আর এখানে তাপমাত্রা হচ্ছে কেলভিন, অর্থাৎ জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এটাকে কে লেখা হয় আর কেজি লেখা হয় এসআই পদ্ধতিতে, আর জে কে জুল লেখা হয়। তো এটা তোমার অ্যান্সার। এবার 4 নম্বর, 4 নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে, 0°C উষ্ণতার 100 গ্রাম বরফকে গলিয়ে 0°C উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করতে, জলে পরিণত করতে ড্যাশ ক্যালোরি তাপ লাগে। তো তোমাকে কত লাগে সে বের করতে হবে। সেটা বেসিক্যালি কিছুই না, তুমি জানো যে 1 গ্রামের জন্য লাগে হচ্ছে 80 ক্যালোরি, তাহলে 100 গ্রাম কত লাগবে, 80 ইন্টু 100 ক্যালোরি, তো বেসিক্যালি 8000 ক্যালোরি। তো এটা লিখে দেবো এখানে 8000 ক্যালোরি, ক্যালোরি। নেক্সট কোশ্চেন 5, পদার্থের অবস্থা অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা ড্যাশ, তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা একই থাকে, তাই তো নাকি? তোমরা দেখেছো যে 0°C তাপমাত্রায় একটা বরফ আছে, কিছু বরফ আছে, সেটাকে যদি 80 ক্যালোরি, 80 ক্যালোরি ইন্টু যত গ্রাম তত যদি হিট দেওয়া হয়, তাহলে সেটা 0°C জল তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু তো অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই সেটা হচ্ছে এটা একই থাকে। আচ্ছা, পরের কোশ্চেন, এখানে সত্য ও মিথ্যা লিখতে হবে, অর্থাৎ ট্রু ফলস। তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, যে কোনো উষ্ণতায় জলের বাষ্পায়ন হয়, তো এটা সত্য না মিথ্যা? তো তোমাকে দুটো জিনিস ভাবতে হবে, একটা হচ্ছে বাষ্পায়ন আর যে স্ফুটন, এর মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, বাষ্পায়নটা হচ্ছে তোমার কি হচ্ছে, একটা জল আছে, এবার এই জলের মধ্যে যে জলের অণুগুলো আছে, এরা যে কোনো তাপমাত্রাতে এর মধ্যে কি থাকে স্ট্যাটিস্টিক্যালি, মানে স্ট্যাটিস্টিক্যাল তো রেসিস তোমরা পড়েছো, কিন্তু সেরকম না, এটা অন্য ব্যাপার। সেটা হচ্ছে কি, এর মধ্যে যে অণুগুলো আছে এই অণুগুলোর মধ্যে একটা গতি শক্তি থাকে, টেম্পারেচার তোমার যতটুকুই কম হোক না কেন, ওর যে গতি শক্তি সেটা খুব কম হতে পারে আবার খুব বেশি হতে পারে, এবং কি খুব খুব কম তাপমাত্রাতেও ওই থেকে থেকে যায়। এই জন্য তোমার বাষ্পায়ন যে কোনো তাপমাত্রাতেই হতে পারে, এবং বাষ্পায়ন তরলের সব অংশ থেকে হয় না, কিছু কিছু অংশ থেকে হয় যেখানে অণুগুলো হাই এনার্জি থাকে, তো যে কোনো অংশ থেকে বাষ্পায়ন হতে পারে। এবং স্ফুটন তোমার স্ফুটন মানে হচ্ছে যখন তরলের সমস্ত অংশ থেকে বাষ্পায়ন হচ্ছে, তখন সেটা স্ফুটন। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল, বাষ্পায়ন মানে তরলের সব অংশ থেকে হয় না, স্ফুটন তরলের সব অংশ থেকে হয়, মানে পার্টিকুলার টেম্পারেচার বাদ এই স্ফুটনটা হয়। যেমন জলের ক্ষেত্রে হয় 100°C পৌঁছানো গেলে কি হয়, তখন জলের সমস্ত অণুগুলো ফুটতে শুরু করবে, তোমার বাষ্পায়ন হয়ে যাবে। তো যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন হয়, এটা ট্রু।
সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা অবশ্যই ট্রু, তোমরা জানো, এটা আমি করছি না, এটা তোমরা চেক করে নেবে, এটা ট্রু হবে। 3 নম্বর কোশ্চেনটা কি আছে, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে কম, এটা ফলস, কারণ জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, এবং সেটা 1, এর ভ্যালুটা কত, 1 সিজিএসে, মানে এই যে ওটাতে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস। আর যদি তুমি এসআই করো তাহলে 4200 জুল কেজি ইনভার্স ক্যালভিন ইনভার্স, ভালো করে লিখি, জুল কেজি ইনভার্স ক্যালভিন ইনভার্স। আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেন, কি বলেছে, লিন তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতা নয়। তো অবভিয়াসলি এটা ঠিকঠাক, এটা সত্যি কথা, কারণ কি লিন তাপ প্রয়োগ করলে কি বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়। যেমন তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের যদি ওয়াটার থাকে, জল থাকে, এখান থেকে যদি তুমি সাপোজ আছে 1 গ্রাম, এখানে তুমি 80 ক্যালোরি তাপ নিয়ে নাও, তাহলে তোমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম বরফ হয়ে যাবে, অর্থাৎ টেম্পারেচার ফিক্স থাকছে, কিন্তু অবস্থা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা ট্রু, এটা ট্রু। ওকে, এবার নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপ এর একক কি, তো তোমরা অলরেডি জানো যে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের যে এককটা হয় সেটা হচ্ছে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এবার কোশ্চেন নম্বর 2, এখানে বলেছে জলের আপেক্ষিক তাপ কত, জলের আপেক্ষিক তাপকে আমি লিখছি এস কত। তো জলের আপেক্ষিক তাপ তোমরা জানো কত, অবভিয়াসলি সিজিএসে যদি বলো তাহলে তোমার এটা হচ্ছে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর যদি এসআই বলো তাহলে হচ্ছে 4200 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এবার 3 নম্বর কোশ্চেনে যাই আমরা। 3 নম্বর কোশ্চেন, জুল তুল্যাঙ্কের মান, অর্থাৎ জে এর যে মান, জুল তুল্যাঙ্ক, আচ্ছা জুল তুল্যাঙ্ক লিখছি এটাকে আমি, জুল তুল্যাঙ্কের মান এসআই তে কত। ওকে,
তো তুমি জানো যে জুল গুণাঙ্কের মান যেটা হয় সেটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ওকে, তো এটা যখন তুমি এসআই করতে যাবে তখন উপরটা 4.2 জুল রাখো আর নিচেরটাকে 4.2 জুল করো, এটা সব কেটে যাবে, দিয়ে হয়ে যাবে 1। তাহলে এসআই পদে জুল গুণাঙ্কের মান হচ্ছে 1 হয়। অলরাইট, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 দিয়েছে বরফ গলনের লিন তাপ কত। তো এটা যদি করো, তোমরা অলরেডি জানো বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, 5 নম্বর বলেছে জলের বাষ্পীভবনের লিন তাপ কত। জলের বাষ্পীভবনের লিন তাপ কত। তো এটাও তোমরা জানো জলের বাষ্পীভবনের লিন তাপ কত হয়, 537 ক্যালোরি পার গ্রাম। এগুলো এখন থিওরি সব বলা আছে, তোমরা এগুলো ধারা করে দেখবে, তারা সব করতে পারবে। যখন আমরা পরে অ্যাডভান্স পড়াবো এই লেভেলের উপরে, তখন তোমাদের প্রবলেমগুলো আরো কঠিন আসবে। এখন তো আমি ইজি পড়াচ্ছি বইয়ে যেগুলো আছে। আচ্ছা, এবার বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রায়, এই উষ্ণতায়, বা তাপমাত্রা উষ্ণতা একই জিনিস, এই তাপমাত্রায় কি বলেছে জলের আয়তন বাড়ে না কমে। জলের আয়তন বাড়ে না কমে। এবার তোমরা জানো যে জল হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ দেখায় ওই তাপমাত্রায়, অর্থাৎ ইন জেনারেল বাকিদের মতো বাড়া উচিত, টেম্পারেচার বাড়ার সমস্যা, কিন্তু এর কমছে, তাই এখানে কমে হচ্ছে অ্যান্সার। এবং এটা এক্সপ্লেন আমি করেছি ওখানে, ভিডিওর পার্ট 2 তে আমি করা আছে ওটা। তো নেক্সট কোশ্চেন, গ্রামাঞ্চল না শহরাঞ্চল তোমাকে কোথায় বেশি কুয়াশা দেখা যায়। বেশি কুয়াশা দেখা যায়। তো বেসিক্যালি তোমরা এটা জানো অ্যান্সারটা, যে কুয়াশা হওয়ার জন্য তোমার দরকার বাতাসে ধূলিকণা, এবং বাতাসে ধূলিকণা বেশি থাকে শহরে, তাই তোমার শহরাঞ্চলে পাওয়া যাবে, বেশি দেখতে পাবে কুয়াশা। যেখানে পলিউশন বেশি, এয়ার পলিউশন বেশি, মানে এয়ার পলিউশন বেশি মানে এয়ারের মধ্যে ধূলিকণা বেশি আছে, ধূলিকণা বা বিভিন্ন রকম যে সমস্ত গাড়ি থেকে যে সমস্ত গ্যাসের পদার্থ বেরোয়, তাদের যে পার্টিকেল সাইজ, সেই পার্টিকেল সাইজের সঙ্গে তোমার যে বাতাস যখন সম্পৃক্ত হয়ে যায়, তখন যে জলীয় কণাগুলো সেগুলো সেই ওপরে তার উপর থেকে যায়, এবং সেখানে তোমার কুয়াশা তৈরি হয়, তাই এটা শহরাঞ্চল হবে। এটা আমি এক্সপ্লেন করেছি আগের পার্ট 2 তে, পার্ট 2 তে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, এটা আমি একটু এক্সপ্লেন করবো, ভালো একটা কোশ্চেন আছে এটা। সম্পৃক্ত না অসম্পৃক্ত বাষ্প বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে। এবার তোমাদের হয়তো এই তোমাদের লেভেল অর্থাৎ 9-এ হয়তো আই থিঙ্ক বয়েলের চার্লসের সূত্র নেই। তো আমি প্রথমে এবারটা বলে দিই বয়েল চার্লসের সূত্রটা কি, তারপরে আমরা এটা এক্সপ্লেন করছি। এটা অ্যান্সারটা বলে দিচ্ছি, তারপরে এক্সপ্লেনটা আমি করে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে মেনে চলে। মেনে চলে হচ্ছে অসম্পৃক্ত। এবার এটা আমি দেখাচ্ছি কেন। প্রথমে তোমার যে বয়েলসের যে লটা, অর্থাৎ বয়েলের সূত্র,
বয়েলের যে সূত্রটা থাকে সেটা হচ্ছে পি হচ্ছে প্রেসার, পি হচ্ছে গ্যাসের চাপ, আর ভি হচ্ছে গ্যাসের আয়তন। ওকে, টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা, আর এম হচ্ছে গ্যাসের ভর। ওকে, বয়েলস কি বলছে? বয়েলস বলছেন যে পি ভি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। কখন? যখন তোমার টি আর এমটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক। ওকে, অর্থাৎ প্রেসার বাড়লে আয়তন কমবে, আয়তন বাড়লে প্রেসার কমবে। অর্থাৎ এই গ্রাফ যদি তুমি আঁকো, প্রেসার ভার্সেস এটা, এরকম টাইপের গ্রাফ পাবে যখন তোমার টি আর এম ধ্রুবক, মানে ফিক্সড। এবার তাহলে বয়েলসের ল যদি মানতে হয় তাহলে কি হতে হবে? গ্যাসটাকে ভর আর টেম্পারেচার ধ্রুবক হতে হবে, এবং সেই সময় যখন প্রেসারটা যখন আমি বাড়াবো ভলিউমটা কমবে। তো এটা হতে হবে। এইবার সম্পৃক্ত যে বায়ুটা আছে এটা কিন্তু কি হচ্ছে, সম্পৃক্ত আছে বায়ুটা, অর্থাৎ এখানে তরল আছে এবং তার উপরে গ্যাস আছে। সম্পৃক্ত আছে মানে এখানে যে ম্যাক্সিমাম পর্যন্ত যে বাষ্প থাকতে পারে সেটা আছে। তো এখন যদি তুমি একটা প্রেসার বাড়াও, অর্থাৎ মনে করো একটা প্রেসারটা বাড়ালে, এটা একটা পিস্টন দিয়ে প্রেসার বাড়ালে, প্রেসার বাড়ালে কি হচ্ছে, প্রেসার বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমার যে ইয়েটা, ওই সম্পৃক্ততা, অর্থাৎ প্রেসার যদি বাড়াও তুমি, তাহলে ইয়েটা কমে যাবে, তোমার যে জলীয় বাষ্পের যে ধারণ ক্ষমতা সেটা কমবে। মানে কি হবে, মানে তোমার মনে করো এখানে প্রথমে তোমার 500 খানা জলীয় বাষ্পের অণু আছে, জলীয় বাষ্পের অণু আছে, এবং তোমার প্রেসারটা মনে করো প্রথমে ছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এবার তুমি কি করলে, প্রেসারটা বাড়ালে 2 অ্যাটমসফিয়ার করলে, হালকা করে তোমার ভলিউমটা কমে যাবে এই শেষ হয়ে, কারণ যদি অ্যাটমসফিয়ার করো মানে এখান থেকে তোমার পিস্টনটা এখানে এলো, এই জায়গাটা নিয়ে এলে, প্রথমে তোমার এখানে ছিল, সেখানে তোমার এখানে এলো সেকেন্ড কেসে। এবং সেক্ষেত্রে কি হলো, তোমার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে গেল, অর্থাৎ তখন মনে করো সে 400 খানা অণু ধরতে পারছে। ওকে, তাহলে বাকি 100 খানা তোমার কি হবে, 100 খানা তোমার জল হয়ে যাবে, জলের অণু তৈরি করবে। তার মানে কি হলো, এখানে এখানে যে গ্যাসটা আছে এই গ্যাসটার মধ্যে তোমার ভর চেঞ্জ হলো, অর্থাৎ প্রথমে 500 খানা অণুর ভর ছিল, এখন 400 খানা ভর হলো। কিন্তু বয়সের সূত্রে কি ভর ধ্রুবক থাকতে হয়, ভর ধ্রুবক থাকছে না এখানে, প্রেসার কমালে বাড়ালে, আবার কমানোর ক্ষেত্রে একই রকম হবে। তার মানে এ মেনে চলছে না, সম্পৃক্তরা বয়সের সূত্র মেনে চলছে না। আর চার্লসের সূত্রটা কি, একই রকম ভাবে চার্লসের সূত্রটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ভি হচ্ছে টি এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ভি বাড়লে টি বাড়বে, যখন তোমার ভি মানে হচ্ছে আয়তন, টি মানে টেম্পারেচার মানে তাপমাত্রা, যখন তোমার এম আর পি মানে চাপ এটা ফিক্সড। ওকে, তো এখানেও সেম একই জিনিস হচ্ছে, অর্থাৎ এই গ্রাফটা যদি তুমি আঁকো এই টাইপের গ্রাফ হবে। তো এইবার একটা জিনিস দেখো, এখানে এখানে পি আর এম তা তোমার ফিক্সড আছে। এবার তোমার সম্পৃক্ত বায়ু যেটা আছে, সম্পৃক্ত যে বাতাসটা আছে, বাষ্পটা আছে, এটা উপরটায় আছে এরকম সম্পৃক্ত বাষ্প, আর নিচে তোমার তার লিকুইডটা আছে, ঠিক আছে। এইবার এখানে তুমি যদি টেম্পারেচার কম বেশি করো, টেম্পারেচার যদি তুমি টেম্পারেচার মনে করো প্রথমে তোমার আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার একটা ভলিউম আছে, ভলিউমটা মনে করো ভি ওয়ান। এই ভি ওয়ানটা মানে কি, এই পুরো যে জায়গাটা তার ভলিউমটা। এবার তুমি কি করলে, এবার তুমি টেম্পারেচারটাকে কমিয়ে দিলে, অর্থাৎ কমিয়ে তুমি সাপোজ করলে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সময় কি হবে, টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে তোমার সম্পৃক্ততাও কমে যায়, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, যেমন শিশিরটা পড়ে তোমার। তো মনে করো প্রথমে তোমার ও ধরে আছে 400 খানা
400খানা জলীয় বাষ্পের অণু, 400টা অণু। এবার তুমি টেম্পারেচার কমানোর ফলে মনে করো সেটা ধরতে পারছে 300টা অণু। কারণ কি, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে তোমার বাতাসে হচ্ছে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে, যেই কারণে শিশিরটা পড়ে। তার মানে অবভিয়াসলি টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে তোমার 100খানা অণু বাতাস থেকে, অর্থাৎ 100খানা যে অণু আছে সেটা জল হয়ে গেল, জলের অণু তৈরি করলো, জলীয় অণু তৈরি করলো। তার মানে তোমার 100টা অণুর ভর কমে গেল, অর্থাৎ আমাকে ভরটা ফিক্স থাকলো না। তাহলে এক্ষেত্রে চার্লসের সূত্রটা অ্যাপ্লিকেবল হলো না। কিন্তু অসম্পৃক্তের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। সেটা কি করে হবে তো তোমরা ভাবো। তার মানে এটা হচ্ছে, তার মানে সম্পৃক্ত যে বাষ্প সেটা চার্লস বলে শুধু মেনে চলে না। তাহলে মেনে কে চলে? মেনে চলে হচ্ছে অসম্পৃক্ত যেটা আছে সেটাই মেনে চলে, অসম্পৃক্ত বাষ্প। এখান থেকে তোমরা নোটস করে নেবে, যেটা আমি লিখে দিলাম। কেন মেনে চলে, কেন মেনে চলে না, একটা 5 নম্বরের কোশ্চেন আসলেও আসতে পারে, আসবে না, কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসলে তোমরা এখান থেকে করতে পারবে ব্যাখ্যাটা। ছোট কোশ্চেন দিয়ে এটা বড় কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, এবার 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের উদাহরণ দাও। জলের ব্যতিক্রান্ত প্রসারণের উদাহরণ দাও। তো তোমরা এটা জানো, কি জানো? ব্যতিক্রান্ত প্রসারণের জন্য তোমার শীতকালে যখন নদী নালা পুরো বরফ হয়ে যায়, নিচের দিকে যে জলটা থাকে সেটা জমে না, সেটা মোটামুটি জলই থাকে, যার জন্য সামুদ্রিক জীব বেঁচে থাকে। অর্থাৎ কি লিখবো আমরা? এটা লিখবো শীতকালে সমুদ্রের, প্রবল শীতকালে সমুদ্রের জলের উপরিভাগ জমে বরফ হলেও তলদেশে জল জমে না। ওকে, এটা থেকে যখন তোমার জল হচ্ছে তখন তুমি দিচ্ছ 80 ক্যালোরি পার গ্রাম, গ্রামে 80 ক্যালোরি তাপ দিচ্ছ, দিয়ে জলটা হচ্ছে 1 গ্রাম বরফ থাকলে 1 গ্রাম জল হচ্ছে। তো অর্থাৎ এর এককটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম। এই একক থেকে আমরা মাত্রাটা বের করব। ক্যালোরি মানে কি? ক্যালোরি মানে হচ্ছে শক্তি, তাপ মানে শক্তি। শক্তির যে এককটা সেটা আমরা আগে প্রথম ভিডিওটা, এই ভিডিওর প্রথম যে কোশ্চেন সেখানে দেখিয়েছি যে সেটা হচ্ছে mL²T-2 হয় শক্তিরটা, এটা ক্যালোরিরটা। আর তোমার গ্রামের হচ্ছে এম হয়। তো এখান থেকে তুমি করলে পাবে L²T-2। এটা হচ্ছে তোমার লিন তাপের মাত্রীয় সংকেত, গেল এটা। তো এইবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। একটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন আছে, সেটা আমি দেখাচ্ছি, সেটা তোমরা করে নেবে, সেটা সহজ আছে। এখানে সংক্ষিপ্ত কিছু কোয়েশ্চেন আছে, যার অ্যান্সারটা কীভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি, তোমরা তখন নিজেরা করে নেবে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, উত্তর ভিত্তিক প্রশ্ন। এর মানগুলো হচ্ছে 2, মনে হয়, আই থিঙ্ক 2, হ্যাঁ 2 হবে। অর্থাৎ এর মার্কসটা হচ্ছে এক একটা কোশ্চেন মার্কস 2। তো প্রথম কোশ্চেন, তাপ কাকে বলে? তো এর অ্যান্সার হচ্ছে, আমি প্রথমে যে 1 নম্বর ভিডিও আছে সেখানে লিখেছিলাম তাপ কাকে বলে। তাপ হলো এক প্রকার শক্তি। দেখো, তাপ হলো এক প্রকার শক্তি, ওকে, যা নিজ থেকে গরম বস্তু থেকে
ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয় ওকে, এটা দিয়ে হবে যার একক হলো ক্যালোরি। তো আরো কিছু লিখে নেবে, এই উদাহরণ দিয়ে লিখবে যে এ একটা বস্তু আছে যার তাপমাত্রা হচ্ছে T1, বি একটা বস্তু আছে যার তাপমাত্রা হচ্ছে T2। এখন যদি এ আর বি বস্তুকে আমরা, এবং T1টা হচ্ছে T2 থেকে বড়, এবং যদি এ আর বি বস্তুটাকে যদি পাশাপাশি রাখি, এসব আমরা লিখবে, আমি জাস্ট বলে দিচ্ছি, তাহলে কি হবে, তখন দেখবে যে হিট তাপটা এ থেকে বি এর দিকে যাবে। ব্যাস, এটা লিখে দেবে, তাহলে একটা পুরোপুরি একটা 2 নম্বরের কোশ্চেনের মতো অ্যান্সার দেওয়া যাবে। এটা আমি লিখছি না, তোমরা করে নেবে। এরপরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2, তাপের দুটি বহিঃপ্রকাশ লেখো। এটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি, তাপের দুটি বহিঃপ্রকাশ। তো বহুতই ইজি, কিন্তু প্রথমটা হচ্ছে তাপমাত্রা, উষ্ণতার পরিবর্তন হয়। কি করে পাবো আমরা? সেটা হচ্ছে বোধগম্য তাপ, কিউ ইকুয়াল টু এমএসটি, ওখান থেকে বুঝতে পারবো আমরা। আর 2 নম্বরটা হচ্ছে অবস্থার পরিবর্তন হয়, ওই লিন তাপের যে কনসেপ্ট ছিল সেখানে তোমাকে এটা ভাবতে হবে। ওকে, তারপর হচ্ছে 3 নম্বর যে কোশ্চেনটা আছে, সেখানে তোমাকে করতে হবে, দিয়েছে যে ক্যালোরিমিতির মূলনীতি। তো এটা তুমি কি করবে? ক্যালোরিমিতির মূলনীতি তোমরা জানো যে শীতল বস্তু হিট নেয় আর গরম বস্তু হচ্ছে হিট ছাড়ে, এবং এই দুটো সমান। অর্থাৎ যদি লেখা যায় উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এটা প্রথম নীতিটা হয়ে গেল। এটাকে কি এক্সপ্লেন করে দেবে, কি করে এক্সপ্লেন করবে? একই রকম ভাবে এক্সপ্লেন করবে যে দুটো বস্তু আছে, একটা বস্তু হচ্ছে এ আর একটা বস্তু বি। এবার এ এর তাপমাত্রা হচ্ছে T1, ছোট হাতে লিখছে, এ এর তাপমাত্রা হচ্ছে উষ্ণতা T1, এ T2, T1টা T2 থেকে বড়, আমি বলি যে তুমি তোমরা নিজেরা লিখবে। এবং তাহলে কি হচ্ছে, তোমার এ থেকে বি এর দিকে তাপমাত্রা, হিট প্রবাহ হচ্ছে। তো এতে কি হবে, এতে হচ্ছে এ এর তাপমাত্রা কমবে, বি এর তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এ তাপ ছাড়ছে, বি তাপ নিচ্ছে, এবং ফাইনাল তাপমাত্রা হয়ে গেল টি। ওকে, অর্থাৎ T1 থেকে টি হলো, মানে এ বস্তু যেটা আছে, তোমার যে এ বস্তুটা যেটা আছে, তার তাপমাত্রা T1 থেকে টি হলো, আর বি যে বস্তুটা আছে তার তাপমাত্রা কি T2 থেকে টি হলো। এর হচ্ছে রিডিউস করেছে, মানে কমেছে, এর হচ্ছে বেড়েছে। তাহলে এ বস্তু যে তাপটা ছাড়বে, সেটা হচ্ছে এ বস্তুর ভর, মনে করো সেটা M1 লিখেছি, এর ভরটা M1, এর M2, তাহলে M1 ইন্টু ধরো ওর আপেক্ষিক তাপ ধরো করো S1, আর টেম্পারেচারের পরিবর্তন কত, T1 মাইনাস টি, আর এটা হচ্ছে তোমার এ বস্তু দ্বারা বর্জিত তাপ, আর বি বস্তু দ্বারা গৃহীত তাপ কত, সেটা হচ্ছে M2 S2 টি মাইনাস T2। এটা তোমরা লিখবে যে এ বস্তু দ্বারা যে বর্জিত তাপ এইটা, সেটা সমান হচ্ছে বি দ্বারা গৃহীত তাপ, অর্থাৎ M1 S1 T1 মাইনাস টি ইকুয়াল টু M2 S2 টি মাইনাস T2। এটা তোমরা
আমি অলরেডি এটা ভিডিওতে পার্ট 1 আমি ভালো করে প্রমাণ করেছি কী করে হয়, তোমার সেখানে দেখবে। এটা অ্যান্সার লেখা আমি জাস্ট বললাম। ওকে, অ্যান্সার নিজেরা চেষ্টা করো লেখার। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। তাপ ও কার্য সম্পর্কিত কার্য সম্পর্কিত জুলের সূত্রটা কি সেটা লেখো। সেটা আমি বলে দিচ্ছি যে কিছু পরিমাণ তাপকে শক্তিতে, কিছু পরিমাণ শক্তিকে তাপে রূপান্তরিত করা যায় এবং রূপান্তরের সমানুপাতিক, অর্থাৎ কিছু পরিমাণ কার্যকে যদি তাপে রূপান্তরিত করা হয় তাহলে এই রূপান্তর সমানুপাতিক হয়। মানে কি, মানে আমি তাপকে যদি আমি কিউ দিয়ে লিখি আর একে ডাব্লিউ দিয়ে লিখি, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ, ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ। এটা অলরেডি আমি বলেছি আগে, এটা আমি পার্ট 2 এ বলেছি, সেখানে দেখে নেবে কীভাবে বলেছি। এটা তোমরা অ্যান্সারও নিজে দেখার চেষ্টা করবে। 5 হচ্ছে লিন তাপ কাকে বলে। লিন তাপ কাকে বলে, হিন্টস দিচ্ছি আমি, যে এখানে চাপ আর কি উষ্ণতা, এটাকে তোমাকে ফিক্স রাখতে হবে। ফিক্সড মানে হচ্ছে কনস্ট্যান্ট রেখে একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করা হয় সেটাই তোমার লিন তাপ। তো এটাও আমি বলেছি, তো এটা তোমাদের করছে। এবার আমি একটা অন্য কোশ্চেন করি, দি ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। এটা লাস্ট কোশ্চেন। এখানে 11 নম্বর কোশ্চেন বলেছে, তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটার মানে কি? এর মানে হচ্ছে 1 গ্রাম তামাকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াতে হলে 0.09 ক্যালোরি তাপ দিতে হবে। এটার মানে হচ্ছে এটা। ওকে, আচ্ছা এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন করি। বাকি কোশ্চেনগুলো সব বইয়ে পেয়ে যাবে বা আমার ভিডিও দেখলেও তোমরা করতে পারবে। কোশ্চেনগুলো আমি লিখে দিচ্ছি বাকি, এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। যেমন তোমার বলে দিচ্ছি একটা একটা করে। গলনের লিন তাপ কাকে বলে, কঠিনীভবনের লিন তাপ কাকে বলে, সম্পৃক্ত বাষ্প কাকে বলে, অসম্পৃক্ত বাষ্প কাকে বলে, শিশিরাঙ্গ কাকে বলে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো, অলরেডি সব ভিডিও 2 করা আছে। তারপর বলছে কার্যের তাপে রূপান্তরিত হওয়ার ঘটনা লেখো। হাতে তারা তো হাত ঘষলে সেখানে কি হলো, যান্ত্রিক শক্তি তোমার তাপ শক্তিতে হলো।
আর যদি বলে কার্য থেকে তাপ, তাপ থেকে কার্য, সেক্ষেত্রে তোমার যদি একটা গরম হাঁড়িতে জল ফোটানো হয় এবং তার উপর যদি একটা ঢাকনা রাখা থাকে, তো কিছুক্ষণ পর তুমি দেখবে ওই ঢাকনাটা উপর দিকে উঠছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, যান্ত্রিক তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে। এটা গেল। তারপর বললো তাপ ও কার্য সম্পর্কে জুলের সূত্রে ব্যাখ্যা করো এবং গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। একই রকম, যে কিছু পরিমাণ তাপকে কার্যে এবং কিছু পরিমাণ কার্যকে তাপে রূপান্তরিত করা যায় এবং এই রূপান্তর হয় সমানুপাতিক, সেখানে তোমার ব্যাখ্যা করতে হবে। তারপরে তোমাকে লেখচিত্রের সাহায্যে যে গরমের ফলে উষ্ণতার পরিবর্তন হয় না, বা কঠিন ভবনের সময় উষ্ণতা পরিবর্তন হয় না, সেটা তোমাকে দেখাতে হবে। সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি আমি পার্ট 2 তে। সেখানে তুমি অলরেডি তুমি একটা নোটস বানাতে পারবে। এবার আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করি। এইসব কোশ্চেনগুলো আছে এর মধ্যে, দেখে নেবে একটু তোমরা। প্রান্তিক, এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বইটাতে। এবার আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করি। কোশ্চেন দেওয়া আছে 60 গ্রাম ভরের একটি লোহার খণ্ড লোহার খণ্ডকে কি করলাম আমরা, 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি, সেলসিয়াসে নিয়ে এলাম। তাহলে তাপ কতটা বর্জন করলো। তোমার এখানে দেওয়া আছে লোহার যে আপেক্ষিক তাপ এস, সেটা দেওয়া আছে 0.12 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এটা আমি করছি। তো এখানে লোহার যে ভর সেটা 60 গ্রাম, ওটা হচ্ছে এম। আর লোহার যে টেম্পারেচার পরিবর্তন সেটা এখান থেকে পেয়ে যাব। আর লোহার স্পেসিফিক হিট দেওয়া আছে এটা। তাহলে আমরা জানি লোহা দ্বারা যে বর্জিত তাপ, লোহার দ্বারা যে বর্জিত তাপ সেটা হচ্ছে কত, কিউ, এম ইন্টু এস ইন্টু টি। সেটা হচ্ছে T2 মাইনাস T1। এবার দেখো, এম এর জায়গায় বসাও 60, এস এর জায়গায় 0.12। আচ্ছা, এগুলো সব না একই একক আছে, তাই একক চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা গ্রামে আছে, এটা এতে আছে। T2টা কত, T2 100, 100 মাইনাস T1 200 ছিল। এবার এটা করে তুমি ক্যালোরি পাবে। কি করে পাচ্ছ, তুমি যদি লেখো, স্যারে আমি এককটা কি করে হচ্ছে ক্যালোরি সেটা দেখিয়ে দিচ্ছি। তোমার যে এম ছিল সেটা ছিল গ্রাম, ওকে। আর এই যে এর একক ছিল কি, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এটা হচ্ছে দুটো টেম্পারেচার ডিফারেন্স, ডিগ্রি সেলসিয়াস। তো এটা কাটবে, এটা কাটবে, দিয়ে ক্যালোরি পড়ে থাকবে। তো এবার তুমি গুণ করো, কত হচ্ছে 60 ইন্টু 0.12 ইন্টু মাইনাস 100, অর্থাৎ 60 ইন্টু 12, এখানে মাইনাস চলে যাচ্ছে, অর্থাৎ 720 ক্যালোরি। মাইনাস মাইনাস সাইন ইন্ডিকেট করছে যে এটা তাপ বর্জন করলো। তো তুমি দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে, যেহেতু বর্জিত তাপ এটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10। কোশ্চেন দিচ্ছে যে 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 50.4 জুল কার্য সম্পূর্ণ করতে হয়। তো তোমার কোশ্চেনটা হচ্ছে জুল তুল্যাঙ্কের মান কত, জুল তুল্যাঙ্কের মান কত। তো এটাও সিম্পল কোশ্চেন, সব কোশ্চেন সিম্পল, থিওরি ভালো করে পড়তে পারলে সব হয়ে যাবে। তো এখানে তোমার
কিউ দিয়েছে 12 ক্যালোরি আর ডাব্লিউ দিয়েছে হচ্ছে 50.4 জুল। এটা তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, তাহলে জে হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তো এখানে বসাও 50.4 বাই 12, একক কী হবে? এককটা হচ্ছে তোমার উপরে জুল, নিচে ক্যালোরি। তো এটা কাটাকুটি করলে তুমি 4.2 জুল পার ক্যালোরি পাবে। এটা তোমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11। এখানে বলেছে 0°C তাপমাত্রার 20 গ্রাম যে বরফ আছে, বরফকে যদি আমরা 1200 ক্যালোরি তাপ দিই, 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে? 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে এটা বলেছে। তো দেখা যাক কি ঘটে। তো দেখো, এটা খুব ভালো প্রবলেম। তা তোমার 20 গ্রাম বরফ আছে, ওকে। এটা হচ্ছে যে ভর, সেটা হচ্ছে 20 গ্রাম এবং টেম্পারেচার 0°C। এটার মধ্যে তুমি কি করছো? এটার মধ্যে তুমি 1200 ক্যালোরি হিট দিচ্ছ। তাহলে কি হবে সেটা দেখাতে হবে। তাহলে প্রথমে এটা জল হবে, 1200 ক্যালোরি তাপমাত্রা যদি থাকে, যদি এর জন্য সাফিসিয়েন্ট হয়, তবে প্রথমে জল হবে, তারপর যদি হয় সে জল থেকে টেম্পারেচার বাড়বে। তো দেখা যাক কি হয়। তো প্রথমে বরফটা গলবে, তাহলে বরফ গলানোর লিন তাপ হচ্ছে কত? 80 ক্যালোরি পার গ্রাম, তাই তো। তো তোমার 1200 আছে, তাহলে 1200-কে যদি আমি ভাগ করি, তাহলে তুমি দেখতে পাবে যে 1200-কে যদি ভাগ করো তুমি 80 দিয়ে, তো ভাগফলটা পাবে তুমি 15। অর্থাৎ এই 1200 ক্যালোরিতে তোমার কি হবে, যে 15 গ্রাম বরফ গলে যাবে, গলে 0°C তোমার জল তৈরি করবে এবং বাকি 5 গ্রাম তোমার বরফ 0°C থাকবে। কারণ এই যে 20 গ্রাম যে বরফটা আছে, এই 20 গ্রাম বরফকে পুরো গলাতে আমার টোটাল যে তাপটা লাগে সেটা 20 × 80, অর্থাৎ 1600 ক্যালোরি তাপ লাগে, কিন্তু আমাকে দিয়েছে 1200 ক্যালোরি মাত্র। তার মানে কিছুটা বরফ গলবে, কিছুটা বরফ থেকে যাবে। কতটা বরফ গলবে, কতটা বরফ থাকবে, সেটা আমরা কি করে পেলাম? জাস্ট যেই ক্যালোরি দেখে নিলাম যে এটা টোটাল বরফ গলছে না, তাই 1200-কে আমি 80 দিয়ে ভাগ করলাম, দেখলাম যে 15 বেরোচ্ছে। মানে 15 গ্রাম বরফটা গলবে আর বাকি 5 গ্রামটা বরফই থেকে যাবে। ওকে, তো এটা ভালো কোশ্চেন একটা। তারপরে নেক্সট যে ম্যাথামেটিক্যাল কোশ্চেন 15 নম্বর, এটা হচ্ছে সমভরের দুটি তরল আছে। এই ছবিটাই লিখছি আগে, ছবি সহ দেখাচ্ছি। এখানে একটা তরল আছে, যাতে এই বইটা হিসেবে বই দেখতে পাবে কোশ্চেনটা কি লেখা আছে। সমভরের, মনে করো এর ভরও এম আর এর ভরও হচ্ছে এম, কিন্তু তরলটা আলাদা তরল, তার কালার চেঞ্জ করি, তাই তরলটা আলাদা বোঝা যাবে। এটাও একটা তরল, এটাও একটা তরল। তো সমভরের দুটো তরল নেওয়া হয়েছে, দুটোর ভর হচ্ছে এম, আলাদা তরল। এর তাপমাত্রা আছে হচ্ছে, তোমার 10°C এবং এর তাপমাত্রা আছে 40°C। ওকে,
যেহেতু জলটা আলাদা, সরি জল না, তরলটা আলাদা, তাহলে আপেক্ষিক তাপ আলাদা হবে। তাহলে এর S1 ধরলাম, এর S2। এবার মেশানোর পর এই দুটোকে মেশানো হয়েছে, এটা বড় পাত্রে মেশানো হয়েছে। ওকে, এরকম বড় পাত্রে মেশানো হয়েছে, দুটো তরলকে মেশানো হয়েছে। তাহলে একটু মিক্স করে দিই কালারটাকে আমি। এটা ভাই মেশানো হয়েছে, দুটো তরলকে মেশানো হয়েছে। এই যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 23°C। ওকে, দিয়ে তোমাকে বলেছে যে S1 আর S2 এর অনুপাতটা কত, এটা তোমার কোশ্চেনটা আবার বলে দিই আমি। দুটো সমভরের কালার চেঞ্জ করি, দুটো সমভরের আমি তরল নিয়েছি, যাদের দুটো আলাদা আলাদা তরল, তাহলে আপেক্ষিক তাপ আলাদা S2, এবং এ আছে 10°C তাপমাত্রা, এ আছে 40°C তাপমাত্রা, এবং দুটোকে মেশানো হয়েছে। মেশানোর পর মিশ্রণের তাপমাত্রা হয়েছে 23°C। এবার তোমাকে বলেছে যে দুটোর আপেক্ষিক তাপের অনুপাত কত। তাহলে এবার একটা জিনিস তো এখানে ক্লিয়ার, যে এ আছে কম তাপমাত্রায়, তাহলে এ তাপ নেবে, অর্থাৎ এ তাপ গ্রহণ করবে আর এ তাপ বর্জন করবে। তাহলে এ যে গ্রহণ করবে সেটা কত, সেটা হচ্ছে এর ভর m ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে S1, আর টেম্পারেচারের পরিবর্তন কত সেটা হচ্ছে 10 থেকে 23 হয়েছে, মানে 13। ওকে, 23 - 10 13। তাহলে এই তাপটা হচ্ছে গ্রহণ করেছে, আর এ হচ্ছে বর্জন করেছে। কত বর্জন করেছে সেটা কত, তাহলে ভর m কিন্তু আপেক্ষিক তাপ হচ্ছে S2 ইন্টু এ 40 থেকে 23 গেছে, মানে 17 ডিফারেন্স করলে। এবার ক্যালোরিমেট্রির নিয়ম অনুযায়ী এই দুটো সমান, সমান করে দাও। অর্থাৎ m S1 এর ইন্টু 13 হচ্ছে m S2 17। এবার m দুদিকে কেটে গেল, দুদিকে ভর সমান, S1টা নিয়ে যাও ওদিকে, S2 দিকে নিয়ে যাও, সমান 17/13। অর্থাৎ S1 ইস্টু S2টা হচ্ছে কত, 17:13। এটা তোমার অ্যান্সার। ওকে, এই অধ্যায়টা শেষ হলো, যেগুলো তোমার বইয়ের প্রবলেমগুলো আছে। আমি এরপর যখন আরো অ্যাডভান্স প্রবলেম সলভ করব, সেটা ভিডিওটা আসবে পরে। আগে আমরা বেসিক 9 শেষ করি বা বেসিক 10 শেষ করি, তারপরে আইআইটি বেস আমরা প্রবলেম সলভ শুরু করব। ওকে, ভিডিওটা আমি এখানে শেষ করলাম।